বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে সমাবেশ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার। ক্ষমতার মোহে মাস্তান চক্রের জন্ম দিয়েছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। পদ্মায় রেল লিংক প্রকল্পের অগ্রগতি ৫৮%, সেতু ঘিরে দর্শনার্থীদের উল্লাস। কুয়াশা থাকবে আরও ২-৩ দিন, বলছে আবহাওয়া অফিস, মাসের শেষে শৈত্যপ্রবাহ। করোনায় মৃতের সংখ্যা ৭,০০০ ছাড়ালো, জানুয়ারির প্রথম সপ্তাহে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। এবার টেক্সাসে ভোট বাতিলের আবেদন খারিজ, ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন, বলল আদালত। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সংবিধান ও রাষ্ট্রের ওপরে আঘাত। এই অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে সরকারি কর্মকর্তা ফোরাম। স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিবাদ সমাবেশে আরও বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর, সংবিধান অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরামের এই সমাবেশ। সরকারের সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা, সংস্থার প্রধানসহ ২৯টি ক্যাডারের কর্মকর্তা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশে অংশ নেন। এই স্বাধীন দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আমরা বাংলাদেশের ২৯টি ক্যাডারের সকল কর্মকর্তা এখানে উপস্থিত হয়ে জাতির কাছে প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের জীবদ্দশায় কোনো রকমের অন্যায়, জাতির পিতার অসম্মান হবে, সেটা আমরা হতে দেব না। বঙ্গবন্ধু ও দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। বঙ্গবন্ধু দেশ ও মানচিত্র দিয়েছেন, তার উপর হামলা সংবিধান ও রাষ্ট্রের উপর হামলা, বলেন বক্তারা। প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে এ ধরনের কোনো অপচেষ্টা আমরা আমাদের কলম দিয়ে, আমাদের যেখানে যে পর্যায়ে কর্মরত আছি, সর্বশক্তি দিয়ে আমরা রুখে দিব। এবং ইসলামের যে ভার্সনটি আমাদের দেশে আছে শান্তিপ্রিয়, তাহলে আপনারা এই এক শ্রেণীর লোকজন কার ইশারায়, কোন ইঙ্গিতে, কার লক্ষ্য, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্রের তকমা আটানোর চেষ্টা করছেন? বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না, আর বাংলাদেশ না হলে এত ক্যাডার সার্ভিস হতো না। ভবিষ্যতে শুধু আঙ্গুল নয়, চুলের উপর যেন কেউ আঘাত হানতে না পারে। আমি তাদের প্রতি আমার তীব্র ঘৃণা প্রকাশ করছি। একটা ভাস্কর্য তৈরি করা এটা কোনোভাবেই মূর্তিও নয় এবং এটা পূজার উদ্দেশ্যে করা হয় না। বঙ্গবন্ধুকে তার যথাযোগ্য মর্যাদা দিব, তার সম্মান দিব। জাতির পিতার সম্মান রাখিব অম্লান, এই স্লোগান সামনে রেখে আয়োজিত এই সমাবেশ থেকে আরও বলা হয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু এসব নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। বাংলাদেশের একটি অংশ তাকে অবমাননা করছে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর অবমাননাকারীদের প্রতিহত করার ঘোষণা দিলেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানী ঢাকা সহ সারা দেশে এফবিসিসিআই আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই ঘোষণা দেন তারা। দেশের উন্নয়ন অগ্রগতি ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত চক্র ধর্মান্ধ গোষ্ঠীর ওপর ভর করেছে বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য ছুঁড়ে ফেলার হুমকি, তারপর রাতের আধারে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর। এরপর থেকে ক্ষোভে উত্তাল গোটা দেশ। বসে নেই ব্যবসায়ী সমাজও।
ঘটনার প্রতিবাদে শনিবার দেশজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সব জেলায় অনুষ্ঠিত হয় মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচি। সকালে রাজশাহী, রংপুর, সাতক্ষীরা, পঞ্চগড়, ময়মনসিংহ সহ প্রতিটি জেলা শহরেই জেলা চেম্বারের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদ কর্মসূচি। জাতির পিতার ভাস্কর্য নিয়ে এরকম দৃশ্যতা দেখানোর মতো ৭১-এর পরাজিত শক্তি ছাড়া আর কারো এটা করতে পারে না। এই দেশটাকে জন্ম দিয়েছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর কথা কিন্তু আপনারা বলেছেন, বুঝতে পারবেন না। মূল কর্মসূচি ছিল রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ের সামনে। সহযোগী প্রতিটি চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে দেশকে আঘাত করা, এদেশের স্বাধীনতাকে আঘাত করা। যখন বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়, কটূক্তি করা হয়, আমাদের রক্তে সেই ৭১-এর সেই চেতনা আবার জাগ্রত হয়। আজও ষড়যন্ত্র করছে। ওরা এখন করছে কিভাবে? ধর্মের নামে। এফবিসিসিআই সভাপতি বলেন, বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্র যখন ব্যর্থ, তখন তারা ভর করেছে ধর্মান্ধদের উপর। ব্যবসায়ী সমাজ তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। বিএনপি জামাতে ২০ দলীয় জোটের অংশ নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত আলেম সমাজের লিবাসের আড়ালে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা বেসরকারি খাত থেকে এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কোন ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা রেল লিংক প্রকল্পের নির্মাণযজ্ঞ। এ পর্যন্ত বাস্তব অগ্রগতি ৫৮%। যানবাহন চলাচলের শুরুর দিন থেকেই চলবে রেলও। ট্রেন চলতে পারবে ১২০ কিলোমিটার গতিতে। মূল সেতু নির্মাণের পরেই রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। দ্বিতল পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ। রেল সংযোগ স্থাপনে মাওয়া, জাজিরা ও ভাঙ্গা এই অংশে ৪১ কিলোমিটার রেলপথ নির্মাণে দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রথম স্প্যান বসানোর দিন থেকেই চলছে স্ল্যাব বসানোর কাজ। হিসেবের খাতায় মূল সেতুর রেল চলাচল অংশে এরই মধ্যে বসে গেছে ৬০% স্ল্যাব। দম ফেলারও সময় নেই নির্মাণ সংশ্লিষ্টদের। স্ল্যাব বসানোর পাশাপাশি চলছে ঢালাইয়ের কাজও। কাজ দ্রুত চলতেছে। আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের সম্ভব আর কি রেলের কাজ কমপ্লিট করা। স্ল্যাব সেটিং এখন নতুন যেগুলি স্প্যান বসানো হয়েছে ওগুলিতে স্ল্যাব সেটিং চলতেছে আর কি। মূল সেতুর বাইরে আছে পদ্মা রেল লিংক প্রকল্পের বিশাল কর্মযজ্ঞ। মাওয়া অংশে ২.৫ কিলোমিটার এবং জাজিরা অংশে ৪ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রকল্পে ১২টি মেজর ব্রিজের মধ্যে ৫টি, ৬৭টি আন্ডারপাসের মধ্যে ৪০টি সম্পন্ন হয়েছে। এছাড়া প্রকল্পে থাকছে কালভার্ট, আর্থ এমব্যাঙ্কমেন্ট। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জটিল কাজগুলো এরই মধ্যে শেষ হয়েছে। যে মেজর যে কাজগুলো যেটা মাটির নিচে যেটা হওয়ার কথা এগুলো হয়ে আসছে, এটা মিলিয়ে এ পর্যন্ত আমাদের ৫৮% আমাদের কাজ সম্পন্ন হয়েছে। অন্যান্য দেশে যেরকম দ্রুতগতি ট্রেন যেই ট্র্যাকের উপর দিয়ে সাধারণত ব্যবহার উপর সাহায্যে চলাচল করে, এখানে ঠিক সেভাবেই এটা চলাচল করবে। এখানে বাংলাদেশে সর্বপ্রথম ব্যালাস্টলেস ট্র্যাক নির্মাণ করা হবে। মূল সেতুর কাজ শেষ করার পর ২-৩ মাস পর্যবেক্ষণ করে বসানো হবে রেলওয়ে ট্র্যাক। যেহেতু এটা ব্যালাস্টলেস ট্র্যাক হচ্ছে, সেখানে আপনার সেটেলমেন্টের যে টলারেন্স সেটা খুবই ন্যারো, মোটামুটি 1 মিলিমিটার বা তার থেকে কম। তো সেই ক্ষেত্রে, এবং এটা যেহেতু একটা পার্মানেন্ট স্ট্রাকচার, সেটা ক্ষেত্রে আমরা কোনো রকম সেটেলমেন্ট গ্রহণযোগ্য না। এই জন্য ওই সেটেলমেন্টটা সিজ হওয়ার পরে আমরা আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। মাওয়া, জাজিরা, শিবচর, ভাঙ্গা রেল জংশন এবং পুরাতন স্টেশন আধুনিকায়ন সহ মোট 5টি স্টেশন নির্মাণ করা হবে এই প্রকল্পে। ভাঙ্গা রেলওয়ে জংশনে 5টি রুটের ট্রেন চলাচলের ব্যবস্থা তো থাকছেই, ভবিষ্যতে আরও 4টি রুট যুক্ত করার অবকাঠামো থাকবে। ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত প্রাথমিকভাবে এবং পরবর্তীতে এটি নড়াইল হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার সিঙ্গেল লাইন ব্রডগেজ রেলপথ প্রকল্পের ব্যয় ৩৪,৯৯০ কোটি টাকা। এর মধ্যে ১০,২৪০ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। নিচের দিকে বসবে রেল আর উপরের দিকে তাকালে মনে হবে একটি মহাসড়ক।
কনক্রিট ও স্টিল দিয়ে নির্মিত দ্বিতল পদ্মা সেতু। শুরুতে রেল লাইন বসানো নিয়ে নানান জটিলতা ছিল, এখন কোনো জটিলতা নেই। দ্রুত গতিতে চলছে রেলের কর্মযজ্ঞ এবং সব কিছু ঠিক থাকলে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যেদিন যানবাহন চলাচল করবে ঠিক একই দিনে রেল চলবে পদ্মা সেতুতে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মা সেতু যেন স্বপ্নের বাস্তবায়ন। শেষ স্প্যান বসার পর স্বপ্নের সেতুটি সামনে থেকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুন্সিগঞ্জের মাওয়ায় ভিড় করছেন অনেকে। ছবি তুলে আনন্দে ভাসছেন তারা। পাশাপাশি পদ্মা নদীর পাড় ঘুরে সৌন্দর্য উপভোগও করছেন অনেকে। ট্রলার ও স্পিড বোটে করে পদ্মা সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও যেতে দেখা যাচ্ছে দর্শনার্থীদের। প্রতিনিধিদের সহায়তায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। পদ্মা সেতুর ৪১তম ও সর্বশেষ স্প্যান বসানো হয় বৃহস্পতিবার। এর মাধ্যমে নদীর উপর ৬.১৫ কিলোমিটার সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়। স্বপ্নের এই সেতু সামনে থেকে দেখতে মুন্সিগঞ্জের মাওয়ায় প্রতিদিন দর্শনার্থীদের ভিড় জমছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সহ নানা যানবাহনে করে যাচ্ছেন সেখানে। ট্রলারে গেছে ২ ঘন্টা, এখন তো আপনি ২০-৩০ মিনিটে সপ্তাহে আমরা ২-৩ টিপ মারতে পারবো, এখন তো সপ্তাহে অ্যাক্টিভ হয়। কেউ পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সঙ্গে যাচ্ছেন স্বপ্নের সেতু দেখতে। সেতু পেছনে রেখে সেলফি তুলছেন অনেকে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বানিয়ে সারা পৃথিবীকে অবাক করে দিল। পদ্মা সেতু দেখতে যাওয়ার দর্শনার্থীরা জানালেন, কেবল সংবাদপত্রের পাতায় আর টেলিভিশনে পদ্মা সেতুর স্প্যান বসানো দেখেছেন। বাস্তবে সেতুটি এক নজর দেখতে ভিড় বাড়ছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকার পদ্মা পাড়েও। পরিকল্পিত পদ্মা সেতু, এটা আগে আমরা ভাবছি এটা স্বপ্ন, কিন্তু এখন দেখছি না, এটা বাস্তব। পদ্মা সেতুর যে সৌন্দর্যটা, সেটা অনেক কাছ থেকে দেখার যে আনন্দটা, সেটা উপভোগ করার জন্য আসছিলাম। রাজধানীর পাশাপাশি মাদারীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, সাভার, কেরানীগঞ্জ থেকে যাওয়া দর্শনার্থীদেরও দেখা মিলল পদ্মা পাড়ে। মাওয়ার যে রাস্তা আছে এক্সপ্রেস হাইওয়ে, সেটা দিয়ে আমরা মনে করেন ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে বরিশালে পৌঁছে যেতে পারব। এই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য তিনি যে এত বড় একটা উদ্যোগ বাংলাদেশের অর্থায়নে করতে পারছেন, সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। ৩০ জন হাজি আমরা আসছি এই পদ্মা সেতু দেখার জন্য। স্বপ্নের পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হওয়ায় শোভাযাত্রা নিয়েও মাওয়ায় যাচ্ছেন অনেকে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি ক্ষমতার মোহে জন্মলগ্ন থেকেই মানবতা বিরোধী অপরাধ করছে, মাস্তান চক্রের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের আরেক নেতা ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি এবং টিআইবি এখন লজ্জায় নীরব হয়ে গেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একটি বড় রাজনৈতিক দলে বিএনপিকে মানবতা বিরোধী গোষ্ঠীর পৃষ্ঠপোষক উল্লেখ করে দলটিকে দেশের মাস্তান চক্রের জনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জন্মলগ্ন থেকে ক্ষমতার বয়ে ধারাবাহিকভাবে মানবতা বিরোধী অপরাধ তারা করে আসছে। জনগণ মনে করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত। এদিকে সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে বিএনপি ও টিআইবির দেওয়া বক্তব্যের সমালোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পেয়েছেন, কারণ সরকারের একটু ভুল দেখলে বা দেশের বিরুদ্ধে কোনো যদি কথা বিদেশিরা কেউ উচ্চারণ করে, যেই আওয়াজে বিদেশিরা বলে তার চেয়ে 10 গুণ আওয়াজে তারা কথা বলেন, কিন্তু দেশের এই অগ্রগতিতে তাদের কোনো কথা নাই। কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগের বর্ধিত সভায় আর এক নেতা মাহবুবুল আলম হানিফের অভিযোগ, ক্ষমতায় থাকতে ধর্মকে ব্যবহার করেছিল বিএনপি। এদের আর ভবিষ্যতে কখনো জনসমর্থনে রাষ্ট্র ক্ষমতা আসার সুযোগ নেই। সেই কারণে এই সমস্ত নানান ধর্ম ব্যবসায়ীদের দিয়ে এখন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে, অবব্যাখ্যা দিয়ে এই দেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদীরা ভাস্কর্যের বিরোধিতা করছে উল্লেখ করে সংবিধান অনুযায়ী দেশ চলবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। তারা এখনও দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। চলমান কুয়াশা কাটতে সময় লাগবে আরও 2-3 দিন, তবে কুয়াশা কাটলেই বাড়বে শীত। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমে নেমে আসতে পারে 10 ডিগ্রির নিচে। এদিকে শীত বাড়ায় রাজধানীর বিভিন্ন মার্কেটে বেড়েছে গরম কাপড়ের বিক্রি। জসিম জুয়েলের রিপোর্ট।
গত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। সারাদিনে মিলছে না সূর্যের দেখা। রাজধানী ঢাকার এই চিত্র বলে দিচ্ছে শীত আসন গেড়েছে, তীব্রতা বাড়ায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। আবহাওয়া অফিস জানিয়েছে কুয়াশা থাকবে আরও কয়েকদিন। বিশেষ করে উত্তর অঞ্চলে কমতে পারে তাপমাত্রা, আর মাসের শেষ দিকে দেশ জুড়ে আসতে পারে শৈত্যপ্রবাহ। এই মাসের 17 তারিখ থেকে 18 তারিখ এই সময়ের পর থেকে শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে কোথাও কোথাও হয়তো মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যেটা অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে চলে আসতে পারে কোথাও কোথাও। এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বেড়েছে গরম কাপড় বিক্রি। বিভিন্ন মার্কেটে দেখা গেছে শীতের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা। গত কয়েকদিনে বিক্রিও বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। পরিবেশের সাথে একটু শীতটা আজকে একটু বেশি কিনতে হবে, তাই কিনে ফেললাম। আগের তুলনায় এখন একটু ভালো, শীতের চাপ পাচ্ছে তাই কাস্টমার করছে। বন্ধের দিন আর কি একটু বেশি হয়, ঠিক আছে, শুক্রবার শনিবার অফ ডে। একটা কিন্তু লাগাই না আছে, তারপরও শীত করে শৈলে, তারপরে দিনের একটা কিনা যদি একটা তো ডেলি ফেরত দেবো না। আশা করি যে আগামী সপ্তাহে একটু ভালো আশা আছে যে শীত পড়তে পারে, ব্যবসা একটু ভালো যাবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কুয়াশা কেটে গেলে দেশের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের 280তম দিনে মৃতের সংখ্যা 7000 ছাড়িয়েছে। একদিনে মারা গেছেন 34 জন, এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন 24 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 140টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 12,630। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1329 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,89,178। দৈনিক সংক্রমণ হার 10.52%। নতুন 3,185 জন সহ সুস্থ হয়েছে 3,17,503 জন। দেশে করোনায় মৃত্যু হার 1.44%, সুস্থতার হার 85.35%। নতুন বছরের প্রথম সপ্তাহেই দেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন মন্ত্রী। আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, ভ্যাকসিনের সংগ্রহে সরকারের সময়োচিত উদ্যোগের কারণেই দেশের 27% মানুষ টিকার আওতায় আসছে। করোনা মহামারী মোকাবেলায় দেশে 4,90,00,000 করোনা টিকার ব্যবস্থা হয়েছে বলে জানান সচিব। কিন্তু বাজেটের আমরা 15% পেয়ে থাকি, 15-16%। এটা আরও বেশি প্রয়োজন। এবং আপনারা জানেন যে আউট অফ পকেট এক্সপেন্স, যেটা আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ, 67% এখন আউট অফ পকেট এক্সপেন্স। তার 40%-এর বেশি যায় হলো মেডিসিনে, অর্থাৎ মেডিসিনে অনেক খরচ বেশি হচ্ছে। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পৌরসভা নির্বাচনে প্রতি আসনে নৌকা প্রতীক প্রত্যাশী 10 জন, এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়। তৈরি পোশাক খাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব, ফের প্রণোদনা চায় বিজিএমইএ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রত্যাশী অন্তত 10 জন। এমন হারেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়নের বিষয়ে সকলেই আত্মবিশ্বাসী, তবে আশ্বাস দিয়েছেন দল যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে সমর্থন থাকবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই দৌড়ঝাঁপ পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের। তফসিল ঘোষণার পর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। প্রার্থিতার জন্য প্রতি পৌরসভায় অন্তত 10 জন কিনেছেন ফর্ম। নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে আমরা জগন্নাথপুরকে সেই উন্নয়নের রোল মডেলে আমরা রূপান্তরিত করব। মনোনয়ন যাকেই দেন আমরা তার পক্ষেই থাকব। মনোনয়ন পেলে পিরোজপুর পৌরসভার সকল উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যাব। এলাকার উন্নয়নে প্রত্যেকের অবস্থান তুলে ধরেছেন প্রার্থীরা। যেখানে শুল্কবাতে অনেক মাদক দ্রব্যের ব্যবসা বাণিজ্য চলে, ওগুলো মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। দল যাকে মনোনয়ন দেয়, আমি দলের একজন কর্মী হিসাবে দলের সিদ্ধান্তের মধ্যে আমি থেকে আগামী রাজনীতি করতে চাই। এ পর্যন্ত 300-র বেশি মনোনয়ন বিক্রি হয়েছে কার্যালয় থেকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী 15 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। অনলাইনে আগামী 27 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। 30 ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে জানিয়ে ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর MAUSI। করোনা ভাইরাস মহামারীর কারণে এবার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে কোনো পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মহানগরীর 44টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় 3টি ফিডার শাখা সহ 3টি গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ 5টি নির্বাচন করতে পারবে। 2021 সালের জানুয়ারি মাসের মধ্যে ঢাকা ওয়াসার অধীনস্থ খালগুলো 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন LGRD মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে হাত ধোয়ার গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাল ও জলাশয়ের দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অঙ্গীকার করেন মন্ত্রী। করোনা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের উদ্যোগের কারণেই বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশে করোনা আক্রান্ত সংখ্যা কম হয়েছে। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরূপ প্রভাব থেকে এই শিল্পকে রক্ষায় নতুন সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এক ভার্চুয়াল আলোচনায় এই আশ্বাস দেন মন্ত্রী। কোভিড সংক্রমণ ও চতুর্থ শিল্প বিপ্লবের কারণে অনেক মানুষের কাজ হারানোর আশঙ্কার কথা উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব সহ উদ্যোক্তারা। শ্রমিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন তারা। BGME এর নতুন ওয়েবসাইট উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গো হিউম্যান গো গ্রিন শীর্ষক আলোচনায় BGMEর সভাপতি টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবন ও দক্ষতা বাড়ানোর তাগিদ দেন। করোনার ক্ষতি পুষিয়ে আগস্ট সেপ্টেম্বরে রপ্তানি বাড়লেও অক্টোবর নভেম্বরে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয়। এ অবস্থায় রপ্তানি আদেশও পিছিয়ে দিচ্ছে ক্রেতারা। মানসিক স্বাস্থ্যের উন্নয়ন বিষয়ে ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছি আমরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলছেন, এই মহামারীর কারণে প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ত। চাকরিচ্যুত হতে পারেন অসংখ্য কর্মী। প্যান্ডেমিকের চেয়েও বেশি চিন্তা ভাবনা আছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা নিয়ে। মেশিন এবং রোবটস কিন্তু হিউজ পরিমাণে ম্যান পাওয়ারকে আপনার রিপ্লেস করবে। প্রণোদনার কারণে ঘুরে দাঁড়িয়েছে পোশাক খাত, কিন্তু দ্বিতীয় ঢেউয়ের বিরূপ প্রভাব মোকাবেলায় নতুন করে সহায়তা প্রয়োজন হতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী। প্রণোদনা দিয়ে হচ্ছে সেটা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করেছিলাম যে আমাদের এই বিপদ, এই ট্রেডের বিপদটা হয়তো আমরা উতরে গেলাম, কিন্তু দুর্ভাগ্য আবার সেকেন্ড ওয়েভের কারণে সেই চিন্তাটা আবার জেঁকে বসেছে। আবারও বিপদের পদধ্বনি আমরা শুনছি। গভর্নমেন্ট মন খোলা নিয়েই বসে আছে। প্রয়োজন হলে অবশ্যই আরো স্টিমুলাস প্যাকেজ বা প্রণোদনা প্যাকেজটার ব্যাপারে চিন্তা করবে। শিল্পের রক্ষা এবং বিকাশে ডিজিটালাইজেশনের বিকল্প নেই বলেও জানান বক্তারা। I feel encouraged as an entrepreneur. তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদের খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা ও ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিভিন্ন জেলাতে সমাবেশ ও মিছিল করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সমাবেশ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছেন বিচারক, পুলিশ সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। নগরীর দামপাড়া থেকে মানববন্ধন মিছিল শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ হয়। বাংলাদেশের অস্তিত্বের প্রতি আঘাত। এ সময় তারা জাতির পিতার ভাস্কর্য এবং তার সম্মান রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বরিশালের সার্কিট হাউস চত্বর থেকে বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। পরে অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ হয়। রংপুর টাউন হলে জেলা ও বিভাগীয় সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে। খুলনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি হয়েছে। সমাবেশে বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় বক্তারা দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তারা দেশ স্বাধীনের পর
সিলেট বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা প্রতিবাদ সমাবেশ করেন কবি নজরুল অডিটোরিয়ামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালের সামনে প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গোপালগঞ্জ, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ভোলা সহ বিভিন্ন জেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রত্না জামান, 21 টেলিভিশন। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। বিজয়ের ৪৯ বছরে রীতিমতো বিপ্লব ঘটে গেছে দেশের কৃষি খাতে। এক সময়ের খোরপোশের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে। খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের 10ম, জিডিপিতে অবদান প্রায় 14%। সাফল্যের পেছনে আছে গবেষণা এবং সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। কৃষিকে আরও এগিয়ে নিতে যান্ত্রিকীকরণের তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। মফিউর রহমানের রিপোর্ট। সবকিছুর মতো কৃষিতেও বৈষম্য। পূর্ব বাংলার পাট চলে যেত পাকিস্তানে। বৈষম্যের প্রতিবাদে ফুঁসে ওঠে বাঙালি। বঙ্গবন্ধু দিলেন 6 দফা। এই 6 দফা হয়ে উঠল বাঙালির প্রাণের দাবি। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা। জাতির পিতার নেতৃত্বে কৃষিবান্ধব নীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। স্বাধীন দেশে বারবার বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। বন্যা, খরায় ফসলহানি। নতুন জাত উদ্ভাবন, কৃষি ঋণ, ভর্তুকি দেয়া সহ বঙ্গবন্ধুর দেখানো পথেই আসে সাফল্য। বিজয়ের ৪৯ বছরে দেশের কৃষি খাতে ঘটে গেছে বিপ্লব। খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান 10ম, সবজি উৎপাদনে 3য় আর মাছে 4র্থ। জিডিপিতে কৃষির অবদান 13.6%। ধান উৎপাদনে উদ্বৃত্ত। ফল উৎপাদনও বেড়েছে। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 7ম এবং পেয়ারায় 8ম। এই সাফল্যের পেছনে কাজ করেছে সারের দাম কমানোর পাশাপাশি সেচে ভর্তুকির সিদ্ধান্ত। উন্নয়ন অগ্রযাত্রায় একটি বড় অধ্যায় জুড়ে আছে কৃষিখাত। কৃষিক্ষেত্রে যে গবেষণা, তার একটা বড় ভূমিকা আছে। গবেষণার সাথে সম্প্রসারণ এবং কৃষকদের একটা প্রোঅ্যাক্টিভ রোল। পরিবেশের পরিবর্তনের সাথে সাথে যেমন আমার উত্তরবঙ্গে খরা, দক্ষিণবঙ্গে লবণাক্ততা, ওই ভ্যারাইটিগুলো কিন্তু এখানে অ্যাডপশন বেড়ে যাচ্ছে। তো টেকনোলজিটা এসেছে এবং ফার্মারদের প্রোঅ্যাক্টিভ রোলের জন্য, এবং মার্কেট যেহেতু এখন তার আছে, সে মার্কেট এখন বিক্রি করতে পারে একটা ফসল করে। কৃষিকে আরও এগিয়ে নিতে যান্ত্রিকীকরণে নজর দেওয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার উদারভাবে কৃষিক্ষেত্রে সাহায্য সহায়তা দিয়েছিলেন। ভর্তুকির পরিমাণ 50%-রও বেশি ছিল। পানি সেচের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা বৃদ্ধি করেছিলেন এবং বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা সবচেয়ে বেশি পরিমাণে বিভিন্ন ফসলের নতুন জাত উদ্ভাবন করেছে এবং জাত উদ্ভাবনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের বিজ্ঞানীদের স্থান প্রথমে রয়েছে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের জানাতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয় থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভারত থেকে যে পথ দিয়ে জাতীয় 4 নেতা মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে এসে শপথ নিয়েছিলেন, সেটি স্বাধীনতা সড়কে রূপান্তরিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, স্বাধীনতা সড়কে দুদেশের মানুষের যাতায়াতের ব্যবস্থা হলে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক হিসেবে সড়কটি আবারও মানুষের পদচারণায় মুখরিত হবে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 1971 সালের 17 এপ্রিল এই সড়ক দিয়ে ভারত থেকে মেহেরপুরের বৈদ্যনাথতলায় এসেছিলেন জাতীয় 4 নেতা। সঙ্গে ছিলেন দেশি বিদেশি শতাধিক সাংবাদিক, প্রেস, ফটোগ্রাফার, বেতার ও টেলিভিশনের প্রতিনিধি। তাদের সামনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়।
বৈদ্যনাথতলা এখন ঐতিহাসিক মুজিবনগর। ঐতিহাসিক এই সড়কটি স্বাধীনতা সড়ক নামকরণ করে চেকপোস্টের মাধ্যমে দুদেশের মানুষের যাতায়াতের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ 50 বছর পর পূরণ হচ্ছে মেহেরপুরবাসীর দাবি। এতে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে বলেও মনে করছেন তারা। চেকপোস্ট হলে অনেক মানুষের আগমন হবে, আরও মানুষের সমাগম হবে মুজিবনগরে। আমাদের দুই দেশের যে সম্পর্ক আরো সুদূর হবে। যে স্বাধীনতা সড়ক প্রস্তাবনা এসেছে, এই স্বাধীনতা সড়কটি বাস্তবায়ন হলে মুজিবনগরবাসীর জন্য একটি বড় গৌরব। এই জায়গায় দাঁড়িয়ে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুলকে গার্ড অফ অনার প্রদান করেছিলাম। 50 বছর পরেও যে আমার সরকার এইটা করছে, এতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এদিকে জেলা প্রশাসক জানান, সড়কটির সাথে মুক্তিযুদ্ধের আবেগ জড়িত। পার্শ্ববর্তী দেশের সাথে যে আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে স্বাধীনতার যে আবেগ, ওইটা প্রস্ফুটিত হবে এই সড়কের মধ্যে দিয়ে। তো এটা ওপেন হলে পরে এখানে ইমিগ্রেশন তো থাকবেই। মুজিব বর্ষ উপলক্ষে স্বাধীনতা সড়ক মেহেরপুরবাসীর জন্য একটি উপহার বলেও মনে করছে জেলা প্রশাসন। সমর ইসলাম, 21 টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ শুরু। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। টানেলের আনোয়ারা প্রান্তে সেতু বিভাগের সচিব এবং প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা সংযুক্ত ছিলেন। টানেলটি বাস্তবায়ন করছে সেতু বিভাগ কর্তৃপক্ষ। চীনের চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি টানেলের নির্মাণ কাজ করছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে 9,880 কোটি টাকা। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের নির্মাণ কাজ উদ্বোধন করেন। ইতোমধ্যে চট্টগ্রাম নগর থেকে আনোয়ারায় যাওয়ার টিউবের নির্মাণ কাজ শেষ হয়েছে। সেটা একটা নতুন একটা ইস্যু। আমাদের প্রকল্পে যে সময়সীমা ধরা আছে সেটা হলো আমাদের 2022 সালের ডিসেম্বরের মধ্যে এটা শেষ করার টার্গেট। আমি আশা করি আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা 2022 সালের ডিসেম্বরের পূর্বে এটা সমাপ্ত করতে পারবো। নকশা বদলাতে হচ্ছে চট্টগ্রাম মহানগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। এতে প্রকল্প ব্যয় বাড়তে পারে 300 কোটি টাকা, বাড়বে বাস্তবায়নের সময়সীমা। 16 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কটি নগর কেন্দ্রের সঙ্গে বিমানবন্দর ও সমুদ্র সৈকতকে যুক্ত করবে। দুই প্রান্তের যাত্রীদের সময় বাঁচবে অন্তত 1.5 ঘন্টা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। নকশা বদলের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের 8 কিলোমিটার অংশে কাজ শুরু করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আগের নকশা অনুসরণ করা হলে বন্দরের 5টি ফটক দিয়ে মালবাহী গাড়ি চলাচল ব্যাহত হতো। এজন্য সড়কের পাশে জায়গা অধিগ্রহণ করে নকশায় বড় পরিবর্তন আনা হচ্ছে। বন্দর এবং সিডিএ মিলে প্রতিনিধি সহ একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সুপারিশ করেছে আপনার এক্সিস্টিং রাস্তার উপর না গিয়ে বন্দরের কাস্টমস থেকে সলগোলা পর্যন্ত বন্দরের খালি জায়গা দিয়ে যাবে, অর্থাৎ রোডের বাইরে, এবং কাস্টম থেকে বিল্ডিং পর্যন্ত পাশে 30 থেকে 35 ফিট জায়গায় অ্যাকোয়ার করে ওইখান থেকে এলিভেটেড বাস্তবায়ন করা হবে। নিরাপত্তার কথা ভেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা দিয়ে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আগেই আপত্তি জানিয়েছিল। তারপরও নির্মাণ কাজ শুরু হয়। পরে আপত্তির গুরুত্ব বিবেচনায় নকশা বদলের উদ্যোগ নেওয়া হয়। আসলে ডিজাইনটা যেরকম ছিল সেটি বন্দরের নিরাপত্তার জন্য, বন্দর একটি ISPS কমপ্লায়েন্স একটি আন্তর্জাতিক বন্দর, যেখানে আন্তর্জাতিক নিয়মকানুন ফলো করতে হয়, অন্যথায় আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট সাফার করবে। যে কথাটি আমরা এই প্রকল্পটি গ্রহণ করার সময় আমরা বলতে পারতাম, সেটিকে আমাদের মাঝপথের অনেক দেরিতে আমাদেরকে বলতে হলো। নগর কেন্দ্র থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও সমুদ্র সৈকতে পৌঁছতে এখন ঘণ্টা 2 সময় লাগে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ওই দূরত্বে পৌঁছানো যাবে 15 থেকে 20 মিনিটে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। টারজান পেপার নামের উন্নত কাগজ বাজারে আনলো নিটল নিলয় গ্রুপ।
বিকেলে অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। অপেক্ষাকৃত কম মূল্যের এই কাগজ বাজারের অন্য কাগজের চেয়ে ভালো বলে মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে চীন ও আফ্রিকার বাজারে রপ্তানি আদেশ পাওয়া গেছে বলেও জানান এই শীর্ষ ব্যবসায়ী। সে সময় শিশুদের ব্যবহারযোগ্য কাগজ তৈরির তাগিদ দেন বক্তারা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশ জুড়ে সমাবেশ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার। ক্ষমতার মোহে মাস্তান চক্রের জন্ম দিয়েছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। পদ্মায় রেল লিংক প্রকল্পের অগ্রগতি 58%, সেতু ঘিরে দর্শনার্থীদের উল্লাস। কুয়াশা থাকবে আরও 2-3 দিন, বলছে আবহাওয়া অফিস, মাসের শেষে শৈত্যপ্রবাহ। করোনায় মৃতের সংখ্যা 7,000 ছাড়ালো, জানুয়ারির প্রথম সপ্তাহে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।